আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা কি করছেন? এই প্রতারণা আপনি আপনার নিজের দলের সাথে করছেন, নিজের জাতির সাথে করছেন। আপনার দলের যে হাজারো কর্মী যারা গত ১৭ বছর নিপীড়নের শিকার হয়েছে তাদের সাথে করছেন। জুলাইয়ের যে তরতাজা তরুণেরা রাজপথে রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করলো, আপনাদেরকে মুক্ত করলো, আপনাদেরকে গুম থেকে ফেরত আনলো, বিদেশ থেকে ফেরত আনলো, একটা নির্বাচন ব্যবস্থার উপহার দিল, বাক স্বাধীনতা উপহার দিল, মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার অধিকার দিল। তাদের সাথে যে প্রতারণা হয়ে যাচ্ছে, মনে হয় সরকারি দলের নেতৃত্ব সেটা বুঝতে পারেননি। আমরা বলবো এখনও দেরি হয়নি খুব একটা। ৬ মাস যদিও আমাদের আকাঙ্ক্ষার বাইরে চলে গেছে, এখনও আত্ম উপলব্ধির সময় আছে। সরকারকে বলবো এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। এই মহাবিপ্লবের আকাঙ্ক্ষা, জনগণ এবং রাষ্ট্রকে বদলে দেওয়ার যে কাজগুলো করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে আপনাদেরও পার্টিসিপেশন ছিল। এগুলোকে পরিত্যাগ করার মধ্যে কোনো কল্যাণ নেই। আপনারা কিসের নেশায় এগুলো পরিত্যাগ করতে চাচ্ছেন, এগুলোকে বাইপাস করতে চাচ্ছেন? এটা আত্মঘাতী। এবং আপনাদেরকে আমি আগেও একটা অনুষ্ঠানে বলেছি যে এই আত্মঘাতী সিদ্ধান্তের খেসারত কিন্তু দল হিসাবে আপনাদেরকে যুগের পর যুগ এই খেসারত বহন করে যেতে হবে। ইতিমধ্যেই এই নতুন বাংলাদেশে আবারও একটা গুমের ঘটনা ঘটেছে, যেটা কোস্টগার্ড করেছে খুলনায় অথবা বরিশালে। তাহলে কি হচ্ছে, যে গুমের জন্য যে আইনটা করা হচ্ছিল সেটাকে আপনারা ল্যাপস করে দিলেন। তার মানে কি আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা কি করছেন? এই আইনগুলো না করার অর্থ হচ্ছে যে এই গুমের কালচার একদিন আবার ফেরত আসবে। আজকে আপনি ক্ষমতায় আছেন, মনে করছেন আমাকে তো আর ধরতে পারবে না। আপনি যে আজকে আছেন ক্ষমতায়, কালকে থাকবেন কোনো গ্যারান্টি আছে? যারা সরকারি দলে আছে, যারা বিরোধী দল আছে, কেউই তো পার্লামেন্টে নাও থাকতে পারে। সেদিন হয়তো এমন এক শক্তি থাকবে ক্ষমতায়, সেদিন আপনাদেরকে আবারও একই পদ্ধতিতে গুম করা হবে। তাহলে সেই দিনের জন্য আপনারা কেন প্রস্তুতি নিচ্ছেন না? কিসের সাথে আপনারা আপোষ করছেন আমরা তো বুঝতে পারছি না। এই আকাঙ্ক্ষা থেকেই তো তরুণেরা, আবু সাইদরা এরকম বুক পেতে গুলিটা গ্রহণ করেছিল। তারা তো কোনো কিছু ভয় পায়নি, গুলিকেও ভয় পায়নি, প্রতিবেশী রাষ্ট্র সেনাবাহিনী নিয়ে আসবে সেটা ভয় পায়নি, এপিসিকে ভয় পায়নি, ড্রোনকে ভয় পায়নি, হেলিকপ্টারকে ভয় পায়নি। যে তরুণেরা আপনাদেরকে মুক্ত করার জন্য জীবন দিল, তাদের আকাঙ্ক্ষার সাথে বেঈমানি করে আপনার অর্জনটা কি আপনারা কি বুঝতে পারছেন না? অবশ্যই এই আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে হবে। এইরকম বিপ্লব, এরকম গণ অভ্যুত্থান শতাব্দীতে কয়টা ঘটে? দুনিয়াতেই বা কয়টা ঘটে? আমরা তো সৌভাগ্যবান, এটা এই শতাব্দীতে আমাদের জেনারেশন করে দেখিয়েছে এবং বাংলাদেশ সেই অনন্য গৌরবের অধিকারী। এই ডকুমেন্টেশনের ব্যাপারে জাতিসংঘের যে রিপোর্ট, এইটা আমাদেরকে যতটা হেল্প করেছে দুনিয়ার কাছে, এই তাদের যে পেছনের অপরাধগুলোকে এত অকাট্যভাবে তুলে ধরেছে, এটার নিউট্রালিটি নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না, এটার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না। এত বড় ডকুমেন্ট থাকার পরেও আমাদের কেন তাদের দল হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অথবা বাকি যে ব্যবস্থাগুলো গ্রহণ করার দরকার সেগুলো আমাদের গ্রহণ করতে বাধাটা কোথায়? 5 নম্বর শর্তটা হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসের, যে এইটা স্মৃতি সংরক্ষণ করতে হবে। এই যে জুলাই জাদুঘর, কেন কিসের বাধা জানি না, এটা ওপেন তো করতে হবে, অবিলম্বে ওপেন করতে হবে, এটা আমরা দাবি করছি আজকে এখান থেকে। এই যে গণহত্যার স্মৃতি, অপরাধের যে স্টোরি যেগুলো আমরা বললাম, সেগুলো প্রত্যেকটা জাদুঘরে জীবন্ত করে রাখা, ইতিহাসে, কবিতায়, গল্পে, উপন্যাসে, ফিল্মে, ডকুমেন্টারিতে, সোশ্যাল মিডিয়ায়, সর্বত্র এইটাকে সংরক্ষণ করতে হবে চিরদিনের জন্য, যে আগামী 100 বছরেও কেউ যেন কখনো এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করার দুঃসাহস আমার জনগণের উপরে না দেখায়। এই ট্রানজিশনাল জাস্টিসের এই যে 5টা ক্রাইটেরিয়ার কথা বললাম, এগুলো ফুলফিল করার পরে এখন আমি যেটা বলবো, যে বিচারের প্রশ্নে আমরা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশে যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেটা 2টা পর্বে বিভক্ত। একটা হচ্ছে 17 বছর ধরে এই রেজিম, হাসিনার রেজিম, মানুষকে গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং মানবাধিকার হরণের যে অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করেছে সেগুলোর একটা পর্ব। আর দ্বিতীয় পর্বটি হচ্ছে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে যে সংঘটিত ম্যাসাকার। এই দুটো বিচারকে একসাথে রেখে যখন বিপ্লবটা সংঘটিত হলো, তখন কিন্তু প্রাইম মিনিস্টার পালিয়ে গেল, ক্যাবিনেটের সকল সদস্য পালিয়ে গেল, পার্লামেন্টের সকল সদস্য পালিয়ে গেল, সমস্ত পুলিশ বাহিনী পালিয়ে গেল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং 11 দলের সমস্ত কমান্ড স্ট্রাকচার সবই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।
এই যে মহাপলায়ন, এইটার উপরে গবেষণা করলে আগামী দিনের ইতিহাসবিদরা এটার নাম দিবেন দি গ্রেট মাইগ্রেশন অফ এ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি। দুনিয়ার ইতিহাসে এইরকম একটা পার্টির তার 14 গোষ্ঠী সহ পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। এখন বিচারের প্রশ্নে গেলে ট্রানজিশনাল জাস্টিসের কথা অনেকে বলেন। ট্রানজিশনাল জাস্টিস আসলে কি? ট্রানজিশনাল জাস্টিস 5টি জিনিসের উপরে নির্ভর করে। প্রথমটি হচ্ছে যে ক্রিমিনাল প্রসিকিউশন, যারা এই অপরাধগুলো করেছেন, যারা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি সংগঠিত করেছেন, তাদের বিচার হতে হবে। এই বিচার সকল অপরাধীর বিচার করা সম্ভব না, হাজার হাজার অপরাধী আছে, সবার সম্ভব না, কিন্তু মূল কমন স্ট্রাকচারে যারা ছিল তাদের অবশ্যই বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এটা ট্রানজিশনাল জাস্টিসের 1 নম্বর শর্ত। তাহলে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচারগুলো আছে সেই বিচারগুলো সম্পন্ন হতে হবে, তদন্ত সম্পন্ন হতে হবে, গুমগুলোর তদন্ত সম্পন্ন হতে হবে, বিচার সম্পন্ন হতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ, কোনো ডিলে, কোনো গাফিলতি গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসের ট্রুথ কমিশন। অনেকেই আওয়াজ তুলছেন যে আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ কর্মী বাহিনী সবাই তো আর অপরাধ করে নাই, তাদেরকে সমাজে টিকিয়ে রাখতে হবে, তাদেরকে রাজনীতি করার বা বাঁচার অধিকার দেওয়া উচিত। সেটা যদি করতে হয়, সাউথ আফ্রিকান মডেলের কথা অনেকে বলেন, শর্ত হচ্ছে আগে ট্রুথ কমিশনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হতে হবে, এস্টাবলিশড হতে হবে যে এই অপরাধটা কে করেছে, কারা করেছে, কিভাবে করেছে। এই সত্য উদ্ঘাটিত হতে হবে, যারা অপরাধ করেছে তারা স্বীকৃতি দিতে হবে, আমরা অপরাধ করেছি, প্রধানগুলোর বিচার হয়েছে, আমরা ছোটোখাটো আমাদের মাফ করে দেন। তারপরে ট্রানজিশনাল জাস্টিসের মাধ্যমে রিকনসিলিয়েশনের প্রশ্নটা আসবে। কিন্তু এই ট্রুথ কমিশনের মাধ্যমে বাংলাদেশে কি আওয়ামী লীগের এই সমস্ত জিনিস প্রতিষ্ঠিত হয়েছে? সরকারি উদ্যোগে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে সেটাও তো এখনও সরকারিভাবে সেইভাবে পাবলিসাইজ করা, ডকুমেন্টেশন করা, সেই কাজগুলো তো হচ্ছে না। ডকুমেন্টেশনের মধ্যে ওই যে দি গ্রেট মাইগ্রেশন অফ এ ফ্যাসিস্ট পার্টি, পাশাপাশি আরেকটা ইতিহাসও কিন্তু ট্রুথ কমিশনের মধ্যে আসতে হবে। অবস্থায় হ্যাপি ছিলেন না, বাংলাদেশের মানুষ হ্যাপি ছিলেন না, সেজন্যই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল। সংবিধান ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল, প্রতিষ্ঠান ছিল, সবই ছিল, কিন্তু বাংলাদেশে ক্রমাগত গুম হয়েছে, ক্রমাগত মানুষ নাই হয়ে গিয়েছে, বিচার বিভাগীয় হত্যাকাণ্ড হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, ভোটারবিহীন নির্বাচন হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ হয়েছে, দুর্নীতিতে বারবার রাষ্ট্র চ্যাম্পিয়ন হয়েছে, জনগণের নিরাপত্তা ছিল না। এই যে রাষ্ট্র, যেই রাষ্ট্রে আমাদের নাগরিকরা 3য় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিলেন, কিংবা এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া বাকিরা সবাই যেন 2য় বা 3য় শ্রেণীর নাগরিক। এই রাষ্ট্রের কোনো কিছুকেই নাগরিকদের কাছে আর মনে হচ্ছিল না যে এটা তাদের রাষ্ট্র। সেই বাস্তবতায় জুলাইয়ের মহাকাব্যিক বিপ্লব, সেই বিপ্লবে আমাদের এই তরুণেরা যেভাবে জীবন দিয়ে রাষ্ট্রটাকে দ্বিতীয়বারের মতো মুক্ত করেছেন, তাদের আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রটার আমূল একটা পরিবর্তন, বদলে যাওয়া একটা বাংলাদেশ। তাদের সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের 3টি দায়িত্ব ছিল, ম্যান্ডেট ছিল। একটি ছিল অপরাধীদের বিচার, দ্বিতীয়টি ছিল রাষ্ট্রের আমূল সংস্কার, আর তৃতীয়টি ছিল যে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গিয়েছিল, তামাশায় পরিণত হয়েছিল, সেই নির্বাচন ব্যবস্থাকে আবার সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার এই 3টি টার্গেটকে, 3টি ম্যান্ডেটকে সামনে রেখেই কাজ করেছিলেন। অনেকগুলো কমিশন করেছিলেন, যেটা ব্যারিস্টার ইমরান সিদ্দিকী একটু আগে আপনাদেরকে বলেছেন। সেই কমিশনগুলো আপনারা জানেন যে অতীতে বাংলাদেশে অনেক কমিশন হয়েছে, তদন্ত কমিশন হয়েছে, কোনোগুলোর রিপোর্ট কিন্তু কখনো আলোর মুখ দেখেনি, আমরাও কোনো দিন দেখিনি। কিন্তু এই প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো কমিশন করেছিলেন, প্রত্যেকটি রিপোর্ট দাখিল হয়েছে, প্রত্যেকটি রিপোর্ট পাবলিক করা হয়েছে, আমরা দেখেছি, আপনারা দেখেছেন। শুধু তাই নয়, এই কমিশনগুলো যখন কাজ করেছে, বাংলাদেশের বিরাজমান যতগুলো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক মত আছে, তাদের মতামত গ্রহণ করেছেন, তাদের পার্টিসিপেশন ছিল এর মধ্যে, বিশেষজ্ঞদের পার্টিসিপেশন ছিল, স্টেক হোল্ডারদের পার্টিসিপেশন ছিল, ভিকটিমদের পার্টিসিপেশন ছিল। সবার মত নিয়ে এই রাষ্ট্রকে কিভাবে বদলে দেয়া যায়, কিভাবে আর ওই রকম ফ্যাসিস্ট রেজিম আর কখনো ফেরত না আসে, সেই রকম একটা রাষ্ট্র কাঠামো কি হতে পারে, সে ব্যাপারে সুস্পষ্ট রিপোর্ট এই কমিশনগুলো দিয়েছিল। কিন্তু আমরা জানি না, যখন নির্বাচন হয়ে গেল, এই কমিশনগুলোর কাজ
সংস্কারের ব্যাপারে যা কিছু প্রস্তাব ছিল সেগুলোর পক্ষে আবার একটা গণভোট হয়েছিল, যেখানে প্রায় 70% মানুষ হ্যাঁ ভোটে রায় দিয়েছিলেন। আজকে যখন সংবিধানের দোহাই দেয়া হয়, তখন আপনাকে মাথায় রাখতে হবে সংবিধান জিনিসটা কি। সংবিধানেই কিন্তু বলা আছে জনগণ হচ্ছেন রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস, আর এই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে সংবিধান। তার মানে সর্বোচ্চ আইন হচ্ছে জনগণের অভিপ্রায়, যারা এই রাষ্ট্রের মালিক। জনগণ বিপ্লব করে অভিপ্রায় ব্যক্ত করেছিল এই রাষ্ট্রটাকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য। আপনি নির্বাচনের পরে এসে বললেন শুধু নির্বাচনটা যদি না দেয়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছি, গণভোট মেনে নিয়েছি।